প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, সচিবাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। আজকে আমরা প্রথম বর্ষের, যেহেতু আমরা এখনও সিলেবাসে প্রবেশ করতে পারি নাই, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করব। যেহেতু রবীন্দ্রনাথ আমাদের বিশ্বকবি, রবীন্দ্রনাথ বাঙালিদের মধ্যে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত কবি এবং বাংলা সাহিত্যে তিনি নোবেল পেয়েছেন, তার সম্পর্কে আলোচনা করব। পরবর্তী পর্যায়ে তার যে যে ছোটো গল্প আছে অপরিচিতা, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। অপরিচিতা গল্পের যিনি স্রষ্টা, যিনি অপরিচিতা গল্প সৃষ্টি করেছেন, তার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে জন্ম রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268, 7ই মে 1861। মৃত্যু 22শে শ্রাবণ 1348, 7ই আগস্ট 1941। প্রথম কাব্য বনফুল 1286। মোট কাব্য 53টি, সর্বশেষ কাব্য শেষ লেখা মৃত্যুর পরে প্রকাশিত। প্রথম নাটক সম্পূর্ণ রাজা ও রানী 1296। প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা 1287। নাটক ও নাটিকা মোট 42টি। সর্বশেষ ফরিসুদ 1343। ছোট গল্প 119টি। প্রথম ছোট গল্প ভিখারিণী 1284। প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1288-89। সার্থক উপন্যাস মোট 13টি। শেষ উপন্যাস 4 অধ্যায় 1341। বনফুল কাব্যে 8 স্বর্গে বিভক্ত। তিনি বলছে, জেনেছি মানুষ কাহারে বলে, জেনেছি হৃদয় কাহারে বলে, জেনেছি হায় ভালোবাসিলে কেমন আগুন হৃদয়ে জ্বলে। তাহলে আমরা জানলাম রবীন্দ্রনাথের প্রথম কোনগুলা সৃষ্টি হয়েছে এবং প্রথম কাব্য হচ্ছে বনফুল। তাহলে তিনি কখন থেকে তিনি লেখা শুরু করেছেন সে বিষয়ে একটু আলোকপাত করা দরকার। 7-8 বছর বয়স হইতেই রবীন্দ্রনাথ ছন্দ মিলাইয়া কবিতা লিখিতে আরম্ভ করেন। তিনি যখন নর্মাল স্কুলে পড়তেন, ওই স্কুলে সাতকড়ি দত্ত নামে একজন শিক্ষক ছিলেন। তিনি রবীন্দ্রনাথের কাব্য রচনায় বিশেষ উৎসাহ দিতেন। মাঝে মাঝে তিনি দুচরণ কবিতা নিজে রচনা করিয়া রবীন্দ্রনাথকে তাহা পূরণ করিয়া আনিতে বলিতেন। একবার একটি কবিতার 2টি লাইন দিয়া রবীন্দ্রনাথকে পূরণ করিতে বলেন। রবি করে জ্বালাতন আসিল সবাই, ভরসা দিল আর ভয় নাই। রবীন্দ্রনাথ পূরণ করেন, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। কবিলাস নামে রবীন্দ্রনাথের একটি অনামী কবিতা তত্ত্ববোধিনী 1843 পত্রিকার 1281 সনের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয়। ইহাতে লেখকের নাম ছিল না, নামের স্থলে কেবল দ্বাদশ বর্ষীয় বালকের রচিত বলিয়া উল্লেখ ছিল। রবীন্দ্রনাথ এই রচনাকে তাহার নিজের রচনা বলিয়া স্বীকার করিয়াছেন এবং ইহাই তাহার সর্বপ্রথম মুদ্রিত রচনা বলিয়া মত প্রকাশ করিয়াছেন। মানে শনিবারের চিঠিতে 1348। অভিলাষ দ্বাদশ বর্ষীয় বালকের রচিত জনমন মুগ্ধকর উচ্চ অভিলাষ, তোমার বন্ধুর পথ অনন্ত অফার। এলো তার রবীন্দ্রনাথ হিন্দু মেলার জন্য হিন্দু মেলার উপহার নামে একটি কবিতা রচনা করেন। 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলায় উহা পাঠ করেন। ফেব্রুয়ারি তারিখে এখনকার দ্বিবার্ষিক অমৃতবাজার পত্রিকায় মুদ্রিত হয়। ইহাই রবীন্দ্রনাথের নামযুক্ত প্রথম রচনা। এ হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে, কবিতা সম্পর্কে কথা। তাহলে রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে আমাদের একটু আলোকপাত করা দরকার। তার পূর্বপুরুষ সম্পর্কে আমাদের জানা দরকার। কাহিনী শুরু সপ্তদশ শতকের শেষ দিকে। যশোর খুলনার গ্রামাঞ্চল ছেড়ে
পঞ্চানন কুশারী নামে এক ফিরালি ব্রাহ্মণ চলে গেলেন হুগলি নদী তীরবর্তী গ্রাম গোবিন্দপুরে। ফিরালি ব্রাহ্মণেরা ছিলেন হিন্দু ব্রাহ্মণদের ভিতরে অচ্যুত। কোনো সুদূর অতীতে মুসলিম সংসর্গের ফিরালি অপরাধ এই একগরে করে দেওয়া যশোর খুলনা অঞ্চলের একটি পরিবার ক্রমশ ডালফালা ছড়িয়ে ছোট একটি সম্প্রদায়ের রূপ নিয়েছিল। ফিরালি বামুনেরা ব্রাহ্মণ ছিল, যদিও খানদানি বামুন কখনও ফিরালিদের সঙ্গে কোনো রকম জলচল সামাজিক সম্পর্ক রাখত না। পঞ্চানন কুশারী পূর্বপুরুষ জগন্নাথ কুশারী ফিরালি ব্রাহ্মণ ঘরের একটি মেয়েকে বিবাহ করায় স্ববংশ নিজে পতিত হয়েছিলেন। তখন থেকে কুশারী বংশ ফিরালি হয়ে যায়। লক্ষ্য করলে দেখা যাবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বউ হয়ে যারা এসেছিলেন তার অধিকাংশই যশোর খুলনা এলাকার। তার কারণ ফিরালি সম্প্রদায়ের ওখানেই বেশি মিলত, অর্থাৎ তাদের পূর্বপুরুষ ফিরালি বংশে ছিল। পঞ্চানন কুশারী কেন দেশ ছেড়েছিলেন জানা যায় না। জাত ব্রাহ্মণদের দ্বারা নিগ্রহ, ভোগ কিংবা ভবিষ্যৎ উন্নতির আশা বা উভয়ই এবং এর কারণ হতে পারে। গোবিন্দপুর আগমন ভদ্রলোকের দূরদৃষ্টির প্রমাণ দেয়। গোবিন্দপুর তখনও গ্রাম বটে, কিন্তু গোবিন্দপুর সুতানুটিকে নিয়েই তো ধীরে ধীরে গড়ে ওঠে কলকাতা। ইংরেজদের এসে এখানে তখন বাংলায় ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। নদী তীরের মালব প্রভৃতি মানুষজনেই বেশি ছিল, ফলে ব্রাহ্মণদের প্রতি সর্বজনীন সর্বজ্ঞাত সম্মান সূচক সম্বোধন ঠাকুর এমনি করে চালু হয়ে গেল যে কুশারীরা স্থান দখল করে ঠাকুর। ইংরেজিতে পরে লেখা হতে লাগলো টেগুর কিংবা টাগুর। ঠাকুর লিখলেই উচ্চারণে বাংলার সঙ্গে মিলে যেত, কিন্তু সাহেব সুবেদাদের জীবিত বাংলা শব্দ বাঙালির মতো ফুটত না। বংশের মধ্যে এভাবে ঠাকুর পদবী ফাঁকাভুক্তভাবে বসে গেল, অর্থাৎ কুশারীরা ঠাকুর হয়ে গেল। এই বংশের নীলমণি ঠাকুর থেকে উন্নতির শুরু। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা ও চাকরি বাকরির সূত্রে এরা ভালো সংযোগ ঘটে, প্রচুর ধনোপার্জন করেন। গঙ্গার ধারে ফাতুরিয়াঘাটা পাড়ার ঘরবাড়ি করেন। বিষয় সম্বুদ্ধ নিয়েই ভাই দর্শনারায়ণের সঙ্গে মনোমালিন্য হলে ভাইকে ঘরবাড়ি জমিরুবা ভোগ করতে দিয়ে নিজে নগদ 1 লক্ষ টাকা নিয়ে বেরিয়ে আসেন। সেই টাকা নিয়ে চিতপুর রাস্তার পূর্ব দিকে মেসোবাজারের কাছে জমি জমা কিনে বসত করলেন। জায়গাটির নাম জোড়াসাঁকো, হয় অনেক পরে, সময়টা 1784 নাগাদ। তখন থেকে পাথরঘাটা ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আলাদা হয়ে গেল, ভিন্ন খাতে চলল, আর কখনো জোড়া লাগেনি। অবস্থা আগে কেবল নীলমণি ঠাকুরের পুত্র দ্বারকানাথের 1794-1846 সময়কে তিনি দীর্ঘজীবী হননি, কিন্তু প্রতিভা ও পরিশ্রমের সম্মিলনে পৈতৃক সম্পত্তি বহুগুণে বাড়িয়েছিলেন। আগে ছিল উড়িষ্যার জমিদারি, এখন হলো মধ্যবঙ্গ উত্তরবঙ্গ জমিদারির সবটুকুই আজ বাংলাদেশের ভিতরে। আইন আদালত খুব ভালো বুঝতেন, যা বংশগতি দ্বারা রবীন্দ্রনাথের বর্তে ছিল। ফার্সি, আরবি, ইংরেজি উত্তম জানতেন। জমিদারির বাইরে আয় ছিল ব্যবসা, রেশম ও নীল ক্রয় বিক্রয়ের, এবং ফি নিয়ে জমিদার ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে আইন সংক্রান্ত পরামর্শ দান। প্রশাসনিক বিভিন্ন উচ্চ পদেও তিনি অলঙ্কৃত করেছিলেন। ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া বাণিজ্য কুঠি, স্টিমার ছিল। বিপুল বিত্ত বৈভবের সঙ্গে তাল মিলিয়ে ছিল দেন জ্ঞান, দেশ সেবার নানা উদ্যোগ। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে সাহায্য দান। বন্ধু ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের অন্তরঙ্গ শরিক ছিলেন রাজা রামমোহনের রায়ের। বিলেতে যখন যান তখন তাকে প্রিন্সেস বলে সত্যকার রাজার মতো সম্মান দেখিয়েছিলেন মহারানী ভিক্টোরিয়া। তার সম্মানে বোর্ড সভা দিয়েছেন। ফ্রান্সে যখন গেছেন সেখানে একটি করে শাল উপহার দিয়েছিলেন রাজা লুই ফিলিপ।
তার সম্মানে বুঝ দিয়েছিলেন। রোমে গেলে ক্ষোভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারপর এক সময় প্রচুর কিংবদন্তি ও সত্যিকার যশু বিফল পরিমাণ আর্থিক দেনা পিছনে ফেলে রেখে লন্ডনের এক হাসপাতালে হঠাৎ প্রাণ ত্যাগ করেন। এ হচ্ছে রবীন্দ্রনাথের দাদার কথা। তাহলে তার জ্যৈষ্ঠ সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুর, নারায়ণনাথ ঠাকুরের জ্যৈষ্ঠ সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুর 1817-1905 একটা বয়স পর্যন্ত পিতার মতোই বিলাসী ছিলেন, কিন্তু তার অন্তর্জীবনে পরিবর্তন আসে 21 বছর বয়সে। তার পিতামহীর অন্তর্জালা যাত্রা গিয়ে শ্মশানবরে গিয়ে তার হৃদয়ে আধ্যাত্ম লিপ্সা ও সংসার বিরাগ স্থায়ীভাবে মুদ্রিত করে দেয়। তারও চরিত্র পিতার অধ্যবসায় উদ্যম ছিল দেউলিয়া অবস্থা থেকে আবার পূর্ব অবস্থায় সংসার টেনে তোলেন। পাওনাদারকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকলেও একজনকেও প্রবঞ্চনা করেননি। পিতৃর দিন কড়াইকণ্ডায় পরিশোধ করেছিলেন। আরও 5 বছর পরে 1250 সনের 7ই পৌষ 1843 সালের 21শে ডিসেম্বর বৃহস্পতিবার ছোট ভাই গিরীন্দ্রনাথকে নিয়ে দেবেন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মধর্ম দীক্ষিত গ্রহণ করলেন। পিতা দ্বারকানাথ তখন কলকাতায়। তিনি নিজেই কট্টরপন্থী নিষ্ঠাবান হিন্দু ছিলেন না। রামমোহন রায় তার শ্রদ্ধাভাজন বন্ধু ছিলেন। ঠিকই, তারপরেও দুই পুত্রের একসঙ্গে ভিন্ন ধর্মমত গ্রহণ তার অনুমোদন নিশ্চিন্ত করেই তার ঔদার্য প্রমাণ করে। চারিত্রিক ঋজুতা, সততা ও ন্যায়পরায়ণতার জন্য লোকে দেবেন্দ্রনাথকে মহিষী বলেছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পত্তন হয়েছিল রবীন্দ্রনাথের জন্মেরও প্রায় 75 বছর আগে। যত সময় গেছে পুরানো বসতবাড়ির ভাঙচুর, বর্জন, সংযোজন ইত্যাদির ভিতর দিয়ে যেতে যেতে এক বহুমহলা বাড়ি রূপ নিয়েছে। মিলিয়ে ঠাকুরবাড়ির আদস্তন 5 নম্বর বাড়িটি ছিল বৈঠকখানা, আর 6 নম্বরটি ছিল থাকবার জায়গা। প্রিন্স দ্বারকানাথের মৃত্যুর পূর্বেই উইল করে বৈঠকখানা বাড়ি দেন গিরিশনাথকে, আরও 6 নম্বর ভদ্রাসন বাড়ির একাংশ দেন দেবেন্দ্রনাথকে। বাকি অংশটুকু তৃতীয় সন্তান নগেন্দ্রনাথকে দেন। ঠাকুর পরিবার দেশীয়তা ভাবধারার বাইরে ইসলামীয় ইউরোপীয় সংস্কৃতির অনুপ্রবেশ দ্বারকানাথের আমল থেকেই ঘটতে থাকে। ফ্রিন্সের পাশ্চাত্য দ্বারার মহিষী দেবেন্দ্রনাথের উপনিষদ ও সুফিবাদে আসক্তি সব মিলিয়ে 3টি সংস্কৃতির পারিপার্শ্বিক সহাবস্থান ও সম্মিলন শুধু রাজধানী কলকাতায় না, সমগ্র বঙ্গদেশে পরিবারটি এক অনন্য বৈশিষ্ট্য দান করেছিল। ব্রিটিশ ভারতবর্ষে প্রথম বাঙালি আইসিএস ছিলেন রবীন্দ্রনাথের শেহজাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। বাংলার বাইরে ভারতের অন্যান্য অঞ্চলেও ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সূত্রপাত অনেক আগে ঘটেছে। এ বাড়িতে ঠাকুরবাড়ির মেয়েদের পর্দা প্রথা ছিল। পর্দা প্রথা ছিন্ন করে প্রথম বেরিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথের মেজ বৌঠান সত্যেন্দ্রনাথের পত্নী জ্ঞাননন্দিনী দেবী। তিনি ঘরের মাঠে গোড়াছড়ে হাওয়া খেতে যেতেন। বাঙালি মেয়েদের অনুষ্ঠানযোগ্য পোশাকের স্বাদ নিয়ে এক্সপেরিমেন্ট ও ডিজাইন করেছেন এ বাড়ির মেয়েরা। ঠাকুরবাড়িতে পারিবারিক পাঠাগার ও চিত্রশালা ছিল। মঞ্চবনী হতো। বাড়ির ছেলেমেয়েরাই সেখানে অংশ নিত। গৃহস্থ পারিবারিক আবহাওয়ায় গান বাজনা ছিল সর্বব্যাপ্ত, স্বাভাবিক ও সহজ, অথচ কোথাও কোনো লঘুতা ছিল না। শৃঙ্খলা, সময়নিষ্ঠা, কর্ম অনুশীলন ও বব্যতব্যের প্রাত্যহিক জীবনাচরণের উপাদান ছিল। প্রকৃত বিচারে রবীন্দ্রনাথের আবির্ভাবের জমি তৈরি হয়ে উঠেছিল পূর্ববর্তী কয়েক প্রজন্মের সাধনা ও সিদ্ধিতে। তার পিতৃপুরুষদের ঋণ নিজে সুনীত প্রবাহে বহতা রেখে তিনি দৃঢ়ভাবে বেড়ে উঠেছিলেন, যেমনি বিকশিত ও প্রস্ফুটিত হয়ে ওঠে কোনো মহিরু ক্রমশ একটি অঙ্কুর থেকে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের জানা যেহেতু জরুরি, আরও 1-2টা ক্লাস আলোচনা করার পর আমরা রবীন্দ্রনাথের যে ছোট গল্প অপরিচিতা সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।